গাড়িতে ওঠার সময় সে আসলো। মেয়ে ইশারায় তাকে কাছে আসতে বলল। কাছে আসতে ময়না তখন চিৎকার করে তার বাবাকে জড়িয়ে ধরে তার বুকে কান্না করে দিল, কিন্তু তার বাবা তাকে কিচ্ছু বলল না। যাওয়ার সময় মায়ের কাছ থেকে বিদায় নিয়ে বাবার কাছে এসে বলল, ভালো থেকো বাবা, ঠিক মতো খাওয়া দাওয়া কইরো। বিয়ের পর ময়না সরাসরি চলে গেল মস্ত বড় ঢাকা শহরে। ওর স্বামী দেখতে যেমন সুপুরুষ, তেমনি তার ব্যবহারও সোনার মতো খাঁটি। শ্বশুর শাশুড়িও ময়নাকে চোখের মনি করে রেখেছেন। বাঞ্ছনা সয়ে বড় হওয়া আমার মেয়েটা অবশেষে যেন একটু শান্তি নীড় খুঁজে পেল, ভালোবাসার পরশ পেল। এদিকে আমার নিজের ঘরটা যেন তাসের ঘরের মতো ভাঙতে শুরু করেছে। আমাদের আদরে সোনার ছেলে এখন আর তার বাবাকে মানুষ বলেই গণ্য করে না। অবাধ্যতা এখন সীমা ছাড়িয়ে গেছে। দিন দিন সে আরো অন্ধকারের দিকে তলিয়ে যাচ্ছে। সামান্য কিছু নিয়ে রাগ হলেই ঘরের দামি দামি জিনিস আচার দিয়ে ভাঙা, বাবা মাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা এখন তার রোজকার নিয়ম হয়ে গেছে। ছেলের এই রুদ্রমূর্তি আর অসভ্য আচরণ দেখে যে বাবা একদিন ওকে মাথায় তুলে নেচেছিল, সে এখন চোরের মতো খুনঠাসা হয়ে মুখ বুজে বসে থাকে। অনুশোচনা আর অপমানে তার মাথাটা সবসময় নিচু হয়ে থাকে। আজ ময়নার বিয়ের 22 দিন কেটে গেছে। নতুন জামাইকে সাথে নিয়ে আজই প্রথম ময়না আমাদের বাপের বাড়িতে ফিরে আসবে। এই আনন্দের খবরটা যখন আমি আমার স্বামীকে দিতে গেলাম, বুকটা ধুপ করে উঠলো তার উত্তর শুনে। সে অত্যন্ত শীতল আর উদাসীন গলায় বলল, আসবে ভালো কথা, তো আমি কি করব? আমি দীর্ঘশ্বাস ফেলে মন খারাপ করে বললাম, নতুন জামাই প্রথমবার শ্বশুর বাড়িতে পা রাখবে, একটু ভালো মন্দ রান্না বান্নার আয়োজন তো করতে হবে। ঘরে তো এক টুকরা মাছ মাংস কিচ্ছু নেই। আমার কথা শেষ হতেই সে হঠাৎ ফেটে পড়লো চরম ক্ষোভে আর হতাশায়। রাগে কাঁপতে কাঁপতে চিৎকার করে বলল, এগুলো গিয়ে তোমার ওই গুণধর ছেলেকে বলো না। আমার সব টাকা পয়সা শেষ করে একেবারে পথে বসিয়ে দিয়েছে সে আমাকে। আলমারিতে রাখা জমানো 40,000 টাকা লুকিয়ে লুকিয়ে চুরি করে নিয়ে গেছে। বন্ধুদের সাথে আড্ডা দিয়ে সব শেষ করে দিয়েছে। কথাগুলো বলতে বলতে তার কণ্ঠটা হঠাৎ যেন একদম ভেঙে গেল। এত বছর পর তার চোখে আমি এক অদ্ভুত অসহায়তা আর পরাজয়ের গ্লানি দেখতে পেলাম। এক লহমায় যেন মানুষটা বুড়িয়ে গেছে। আমার দিকে চেয়ে অত্যন্ত নরম আর কান্না সিক্ত সুরে বলল, এখন আমার পকেটে আর একটা টাকা অবশিষ্ট নেই গো। তুমি যেভাবে পারো নিজের মতো করে একটা ব্যবস্থা করে ফেলো। বাবার অবহেলা পাওয়া মেয়েটা আজ রাজমহল থেকে আলো হয়ে ফিরছে। নতুন জামাইয়ের জন্য কি আয়োজন করব সেটা ভেবে আমার মাথা ব্যথা শুরু হয়ে গেল। তারা সন্ধ্যায় আসবে, এখন দুপুর পার হয়ে যাচ্ছে, এখন পর্যন্ত কোনো আয়োজনই করতে পারলাম না। দুপুরে তপ্ত রোদ তখন পশ্চিমে হেলে পড়েছে। কপালে চিন্তার ভাঁজ, কি দিয়ে বরণ করব আমার রাজকন্যাকে? আর যে জামাই আমার বুক জুড়ে আলো নিয়ে আসছে, তাকেই বা কি খেতে দেব? ঠিক তখনই বাড়ির বাইরে একটা গাড়ির হর্নের আওয়াজ পাওয়া গেল। বুকটা ধক করে উঠলো। সন্ধ্যা নামার আগেই বাড়ির সামনে এসে থামলো একটা কালো চকচকে গাড়ি। গাড়ি থেকে প্রথমে নামলো ময়নার স্বামী। যেমন সুন্দর চেহারা, তেমনি নম্র অবয়ব। আর তারপর গাড়ি থেকে নামলো আমার ময়না। এতটুকু বদলায়নি আমার মেয়েটা। শুধু চোখের নিচে সেই কালো দাগটা উদাও হয়ে সেখানে এক স্বর্গীয় তৃপ্তি খেলা করছে। গাড়ি থেকে নামতেই ময়না মা বলে এসে আমাকে জড়িয়ে ধরলো। কতদিন পর আমার কলিজার টুকরোকে বুকে পেলাম। আমার বুক ফেটে কান্না চলে এলো। জামাই এসে আমাকে সালাম দিল। তার সেই নরম ব্যবহার দেখে মুগ্ধ হয়ে গেলাম। কিন্তু অবাক কাণ্ড, গাড়ি থেকে একের পর এক বাজারে ব্যাগ নামতে লাগলো। জামাই নিজে হাতে সেসব ঘরে এনে তুললো। ব্যাগগুলো খুলতেই আমার চোখ চড়ক গাছ। তাতে রয়েছে প্রকাণ্ড এক বোয়াল মাছ, তাজা রুই মাছ, খাসির মাংস আর দুটো দেশি মোরগ। পোলাওয়ের চাল থেকে